সকলকে জানাই এনভিটিভির পর্দায় স্বাগত। আজকে এসে আমরা উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কার্যালয়ে। আমার পাশেই বসে আছেন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার ব্লক সভাপতি। তারপরেই বসে আছেন ডাব্লিউপিআর অন্যতম দায়িত্বশীল এবং সামনেই যে 2021 বিধানসভা নির্বাচন, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তিনাকে প্রার্থী হিসাবে করা হয়েছে। তারপরে বসে আছেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার অন্যতম দায়িত্বশীল আশরাফ হোসেন মহাশয়। এবারে আমরা সরাসরি চলে যাব আগামী যে 2021 বিধানসভা নির্বাচন সামনে, একটা অলরেডি এই নির্বাচনের নিঘণ্ট বেজে গিয়েছে। 8 দফায় ওয়েস্ট বেঙ্গল তথা পশ্চিমবাংলায় যে নির্বাচন, এই নির্বাচনে আপনাদের প্রক্রিয়া বা কর্মসূচি কী? আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া গোটা ভারতবর্ষব্যাপী একটা মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারই অংশ হিসাবে আমরা পশ্চিমবাংলায় পথ চলা শুরু করে দিয়েছেন সেই বছরই। তারই অংশ হিসাবে আমরা এখানে বিগত কয়েকটা লোকসভা বাই ইলেকশন ডক্টর রশিদুল সাহেব অংশগ্রহণ করেছিলেন ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম আপনারা জানেন ওই ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার ন্যাশনাল প্রেসিডেন্ট ডক্টর ইলিয়াস সাহেবও অংশগ্রহণ করেছিলেন বিগত লোকসভায়। এবারে আমাদের সম্ভবত ক্যান্ডিডেট ঘোষণা করবেন রাজ্য থেকে। তা সত্ত্বেও আপনাদেরকে সম্ভবত জানিয়ে দিই, আমাদের ক্যান্ডিডেট আমাদেরকে জানিয়ে দিয়েছে এম এ হান্নান সাহেবকে রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভাতে ক্যান্ডিডেট করা হচ্ছে। তো আমরা চাই পশ্চিমবঙ্গে যে আজকে দুর্নীতির একটা বাসা বেঁধেছে এবং আজকে যে দল পরিবর্তনটা দেখছেন এক দল থেকে আরেক দল, এই যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, যারা মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পরে জনপ্রতিনিধি নির্বাচিত হয়, তারপরে যে দল পরিবর্তন হয়, সেটা আমরা মানুষকে বুঝিয়ে দিতে চাই যে আজকে টাকার বিনিময়ে যারা আজকে দল পরিবর্তন করে, টাকার বিনিময়ে যারা নির্বাচিত হয়, জনপ্রতিনিধি হয়, তাদেরকে ভোট দেওয়া একান্তভাবে আমাদেরকে ভাবতে হবে তাদেরকে ভোট দেওয়া যাবে কি যাবে না। তাই আমরা মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের পাশে যাচ্ছি। জনগণ আমাদের সঙ্গে সাপোর্ট করছে, জনগণ আমাদের কাজের মূল্যায়ন করছে এবং আমাদেরকে সহযোগিতা করছে। আপনাদের কাছে সরাসরি আরেকটি প্রশ্নে আমরা চলে যাব যে বিগত দিনে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছেন এবং সামনে যে 2021 বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কতজন প্রার্থী দিচ্ছে ডাব্লিউপিআই? কতজন প্রার্থী যে এই বিষয়টা আপনার রাজ্যের এখতিয়ার, এটা সেটা আমি বলতে পারছি না। কতজন দিচ্ছে সেটা আমার বলা ঠিকও হবে না। আপনার প্রেস কনফারেন্সের মাধ্যমে রাজ্য প্রেস মিটের মধ্যে দিয়ে সেটা আপনার ঘোষণা দেওয়া হবে রাজ্য থেকে। সেটা রাজ্য নেতৃত্ব বলতে পারেন কতজন ক্যান্ডিডেট দিচ্ছে। আপনার কাছে আরেকটি প্রশ্নে আমরা চলে যাব। বিভিন্ন সময় অনেক জনসভা থেকে, অনেক সমাবেশ থেকে উঠে আসছে একটা আওয়াজ, যারা অন্যান্য পার্টির নেতা বা নেতৃত্ব, তারা বলছে এই সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলি, ডাব্লিউপিআই হোক বা আদার্স যে সমস্ত দলগুলো আছে, তারা ভোট কাটুয়া হিসাবে নির্বাচনে লড়ছে। এ বিষয়ে আপনার মতামত কী? আমি প্রথমে বলতে চাই যে ভোট কাটার প্রসঙ্গটা আসছে, ভোটটা কার? ভোটটা কোনো একটা পলিটিক্যাল পার্টির একটা নিজস্ব কি এটা ভোটটা হচ্ছে জনসাধারণ ক্যান্ডিডেট চুজ করবে, কোন ক্যান্ডিডেট মানে তুলনামূলকভাবে ভালো, সে ক্যান্ডিডেটকে চুজ করবে। ভোট কাটুয়ার বিষয়টা আমরা একবার এটাকে প্রত্যাখ্যান করছি। ভোট যখন আপনারা জানেন টিএমসি যখন প্রথম প্রতিষ্ঠিত হয়, তখন তো তাহলে সে ভোট কাটুয়া ছিল। বামফ্রন্ট এখন একটা ক্ষয়িষ্ণু দল, তাহলে সেও তো একটা ভোট মানে পাস করতে পারবে না, জানছে ওরা ক্ষয়িষ্ণু দল, তারাও ভোট কাটুয়া। আমাদেরকে উদ্দেশ্য করে এই ভোট কাটুয়াটা বলা হচ্ছে কেন? আমরা কি কারো ভোট কেটে করছি? আজকে দেখবেন ভোট কাটার উদ্দেশ্যটা, ভোট হচ্ছে আপনার 100% ভোট নিয়ে যে 50% পাবে বা 40% পাবে, মেজরিটি পার্সেন্ট যে ভোটটা পাবে সে হচ্ছে পাস করবে। বাকি যেসব দলগুলো থাকছে আপনার সবাই পরাজিত হচ্ছে। তাহলে প্রত্যেকটা দলই ভোট কাটুয়া হিসাবে গ্রহণযোগ্যতা পাওয়া উচিত। কিন্তু আমাদেরকে ব্যক্তিগতভাবে আমাদের দলকে বলা হচ্ছে এখানে ভোট কাটুয়া। সেটা আমরা এই জিনিসটা আমরা মানতে চাচ্ছি না যে ভোট কাটুয়া বলে। আমরা সাধারণ মানুষের কাজ করতে চাই। সাধারণ মানুষ আমাদের গ্রহণযোগ্যতা যদি বিশ্বাস করে, সাধারণ মানুষ আমাদেরকে ভোট দেবে, এটাই আমাদের কথা। এই ভোট কাটুয়া এই থিওরি আমরা বিশ্বাস করি না। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কথা বলছি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের কার্যালয়ে। এবারে আমরা সরাসরি চলে যাব ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার অন্যতম দায়িত্বশীল এবং বিগত দিনে আমরা দেখেছি এবং জনসাধারণ লক্ষ্য করেছে যে অনেক আন্দোলনের লড়াকু নেতা এম এ হান্নান মহাশয়,
তিনার কাছ থেকে আমরা জেনে নেব সামনে যে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচন সারা রাজ্য জুড়ে এবং দোরগোড়ায় এসে পড়েছে, অলরেডি নির্ঘণ্ট বেজে গিয়েছে, অনেক জায়গায় প্রচার প্রসার চলছে। আপনাদের এই পরিপ্রেক্ষিতে কী ধরনের কর্মসূচি সামনে? ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া 2021 সালে নির্বাচনে সর্বপ্রথম আমরা ফ্যাসিস্ট নরেন্দ্র মোদীর পতন ঘটাতে চাই। 1 নম্বর কারণ তিনি গোটা ভারতে 2014-2019 সালে নির্বাচিত হওয়ার পর এদেশের গণতন্ত্র ধ্বংস করছে, এদেশের জাস্টিস ধ্বংস করছে, এদেশের মূল্যবোধকে নষ্ট করছে এবং হিন্দু রাষ্ট্র গঠনের জন্য সর্বাত্মক একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের সর্বপ্রথম ফাইট হচ্ছে মূল্যবোধকে প্রতিষ্ঠিত করে ফ্যাসিস্ট টেরোরিস্ট নরেন্দ্র মোদীর দুর্নীতিপূর্ণ শাসন ব্যবস্থার অবসান চাই। 2 নম্বর, আমাদের পশ্চিমবাংলায় যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে নির্বাচিত হওয়ার পর এ যাবৎ ক্ষমতায় এসে আছেন, শুধু নির্বাচনে শুধু কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, জুতাশ্রী, সাইকেলশ্রী নিয়েই আমাদেরকে দিল্লি কা লাড্ডু দেখিয়ে আমাদেরকে বিভ্রান্ত করছে। প্রকল্পের পর প্রকল্প উদ্বোধন করছে। গত 11 সালের প্রকল্প একটিও বাস্তবায়িত হয়নি। তারপর আবার নতুন নতুন প্রকল্প তৈরি করে জনগণকে ভাঁওতা দিচ্ছে। আর এত আমরা অশিক্ষিত ভোটার্স আছি যে আমাদের রাজ্যে কোনো রকমের উন্নয়নমূলক কাজ হচ্ছে না, চাকরি নেই, বাকরি নেই, কোনো কিছু নেই, কর্মসংস্থানের ব্যবস্থা নেই। এমনকি পশ্চিমবাংলার একটা রিপোর্ট আমি দেখেছি, পড়েছি, 56,000 পরিবার মাত্র একটি ছোট্ট ঘরে 5-6 জন ছেলে মেয়ে নিয়ে, স্বামী স্ত্রী নিয়ে, যুবতী মেয়ে নিয়ে ঘরে অবস্থান করে। আর বলছে যে আমরা 100% পশ্চিমবাংলার উন্নয়ন করে দিয়েছি। এবং আমরা খুব মর্মাহত যে 2018 সালের নির্বাচনে 18টি যে এমপি পশ্চিমবাংলা থেকে পাস করে গেল, এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ একটা হাত রয়েছে। এই জন্য আমরা মমতাকেও বিশ্বাস করি না এবং আমাদের সামনে নরেন্দ্র মোদী এবং মমতা দুজনকে আমরা এই জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে এই স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান ঘটার লক্ষ্যেই 2021 সালের নির্বাচনে আমরা লড়াই করতে চাই। মমতা ব্যানার্জি বলছেন যে রাজ্যে শিক্ষা এবং স্বাস্থ্য অনেক এগিয়ে গিয়েছে এবং যেখানে রুলস এবং কন্ডিশন অনুযায়ী মুর্শিদাবাদে 10 লক্ষ মানুষ পিছু যেখানে ইউনিভার্সিটি দেওয়ার কথা, সেখানে আজকে 80 লক্ষ মানুষের বসবাস হওয়া সত্ত্বেও মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি। বিগত দিনে যে সমাবেশ থেকে তিনি বলে গিয়েছিলেন যে মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে, সেটা বহরমপুরের ঐতিহাসিক যে কৃষ্ণনাথ কলেজ আছে সেখানেই এই বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো গড়ে উঠছে। এ বিষয়ে আপনি কি বলবেন? আমি স্বাধীনতার পর থেকে কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল কেন্দ্রে যারা গেছেন, এনডিএ সরকার, তারপর আমরা 34 বছর বাম জামানার শাসন দেখলাম, কোনো সরকার চাই না যে মুর্শিদাবাদে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হোক। আমরা জানি, আপনি বলেছেন 10,000 পপুলেশন যেখানে থাকে সেখানে একটা ইউনিভার্সিটি আইনত পাওয়া যাবে, কিন্তু এখানে প্রায় 90 লক্ষ জাতি ধর্ম নির্বিশেষে মুর্শিদাবাদে মানুষ বসবাস করে। কিন্তু এখানে আমরা 28 জন এমপি নির্বাচন করে পাঠিয়েছি 52 সালে নির্বাচনের পর থেকে। ইংরেজি 1952 সাল থেকে বিধানসভা লোকসভা নির্বাচন শুরু হয়। তো আমরা 28 জন এমপি এখান থেকে পাঠিয়েছি, 318 জন এমএলএ আমরা পাঠিয়েছি, কিন্তু কেউ দিল্লিতে গিয়ে বা বিধানসভায় গিয়ে এই মুর্শিদাবাদে একটা বিশ্ববিদ্যালয় হোক কেউ চাননি।
এটা আমাদের কাছে স্ট্যাটিক্স আছে, রিপোর্ট আছে, তথ্য আছে। কিন্তু এখানে যে ইউনিভার্সিটি আমরা চেয়েছিলাম যে আমাদের উমরপুরে একটা ইউনিভার্সিটি হোক, সেখানে আমরা এসডিপিআই আন্দোলন করেছে, এসআইও আন্দোলন করেছে, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া আন্দোলন করেছে, এখানে একটা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শাখা প্রতিষ্ঠিত হোক। কিন্তু এই বিশ্ববিদ্যালয়টা হলো না। এবং তারপরে এই যে আমাদের কেএন কলেজ যেটা বহরমপুরে আছে, সেই কৃষ্ণনাথ কলেজ একটা ঐতিহাসিক কলেজ, সেই কলেজেও যে একটা ইউনিভার্সিটির তৈরি হবে এই ব্যাপারটি নিয়ে আমি সন্দিহান। আমরা চেয়েছিলাম যে ওখানে ইউনিভার্সিটি না হয়ে একটা বড় সড়ো জায়গায় যে ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস হওয়া দরকার, সেখানে ইউনিভার্সিটি হোক, এটা আমরা আশা করেছিলাম। কিন্তু এটার মধ্যেও এই ভোটের প্রাক্কালে যেভাবে আওয়াজটা তুলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা আমি 100% বিশ্বাস করতে পারি না। কারণ ভোটের আগে নরেন্দ্র মোদী বলেছিল অ্যাকাউন্টে প্রত্যেকে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবো, 2 কোটি বেকারের চাকরি দেবো। আর মমতা তো 1 নম্বর মিথ্যাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী, এর কথার কোনো সত্যতা নেই। তার জন্য আমি সন্দিহান যে কৃষ্ণনাথ কলেজে, ঐতিহাসিক কৃষ্ণনাথ কলেজে বিশ্ববিদ্যালয় হবে, এটা আমার কাছে সন্দিহান আছে। চলে যাব সরাসরি যে মুর্শিদাবাদ একটা কৃষি, যেখানে উর্বর জমি আছে, মুর্শিদাবাদ থেকে প্রচুর পরিমাণে কৃষি উৎপাদন হয়। তা সত্ত্বেও মুর্শিদাবাদ তথা ওয়েস্ট বেঙ্গলের মাটিতে কৃষিভিত্তিক শিল্প এখন পর্যন্ত গড়ে ওঠেনি। এ বিষয়ে আপনি কি বলবেন? আমাদের দেশের চাকরির ক্ষেত্রে আমি বলতে চাই যে কতকগুলো হাই স্কুল, হাই মাদ্রাসা, কলেজ, অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমার কাছে স্ট্যাটিক্স আছে যে যতজন কর্মরত থাকা দরকার এবং একটা রিপোর্ট আছে তার থেকে শূন্য পদটা অনেক বেশি। সেই রিপোর্ট আমি এক্ষুনি দিতে পারতাম যদি আমি একটু সময় পেতাম। তো কর্মরত সরকারি ডিপার্টমেন্টে কত, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কত, কর্মরতহীন ফাঁকা পোস্ট কত, ভ্যাকান্সি রয়েছে, তা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই কতগুলো ডিপার্টমেন্টে উন্নয়ন হওয়াটাই, শিক্ষা চাকরি বাকরি হওয়াটাই উন্নয়ন নয়। প্রকৃত উন্নয়ন ভারতের 138 কোটি জনগণ যখন দুমুঠো খেতে পাবে এবং শিল্প কল কারখানা গড়ে উঠবে, হাজার হাজার শ্রমিক কাজ পাবে, তখন কিন্তু একটা সত্যিকারের উন্নয়ন এসেছে, এটা আমি মনে করি। কিন্তু আজকে কৃষিভিত্তিক দেশে আমাদের হাজার হাজার, আমরা বিগত 15 বছরের রিপোর্ট বলছি, 3,57,000 কৃষক আত্মহত্যা করে মারা গেছে। কৃষি বিপ্লব যে কথাটা আমরা বলি, কৃষি ক্ষেত্রে আমাদের চরম দুরবস্থা দেখা দিয়েছে। আজকে কর্পোরেটদের হাতে যে কৃষিকে তুলে দেওয়া হচ্ছে, এই যে ভারতের বুকে দুর্ভিক্ষ নেমে আসবে, তা ভাষায় এমন একটা ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসবে যা ভাষায় বর্ণনা করা যায় না। তো পশ্চিমবাংলার বুকে এই মাননীয় মুখ্যমন্ত্রী টিএমসি মামাটির সরকার এই কৃষি উন্নয়নের জন্য কোনো রকমের শিল্প কল কারখানা তৈরি করার জন্য কোনো রকমের তাঁর প্রতিশ্রুতি থাকলেও প্রতিশ্রুতি ফুলফিল হচ্ছে না। এই থেকে আমি বলতে পারবো যে কৃষির দিক দিয়ে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ। এই সরকার সম্পূর্ণ ব্যর্থ। আমাদের কলকারখানা তৈরি করার ব্যাপারে কোনো প্রকল্প নেই। কিছু কিছু উনি শিলান্যাস করেছে 2011 সাল থেকে আজ পর্যন্ত, শিলান্যাসও করে যাচ্ছে, ভোটের আগেও শিলান্যাস করে যাচ্ছে, তা কোনো দিনই তা বাস্তবায়িত হয়নি। আর একটা কথা আগে আপনি প্রশ্ন করেছিলেন যে শিক্ষাক্ষেত্রে খুব বেহাল অবস্থা। আপনি জানেন কি না আমি জানি না, আমি অন রেকর্ড বলছি যে কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার মাসে একটা স্বাস্থ্য খাতে একটা মানুষের পিছনে 116 টাকা বরাদ্দ করেছে। মান্থলি চিকিৎসার জন্য 116 টাকা বরাদ্দ করেছে। তাহলে আপনি 116 টাকাকে 30 দিয়ে ভাগ করলে দেখতে পাবেন 1 কাপ চায়ের দামও হচ্ছে না। এই যে দরিদ্র
মানুষ, অসহায় অবহেলিত মানুষ 116 টাকা মান্থলি চিকিৎসার বাবদ যে বরাদ্দ করা হয়েছে সেই দিয়ে সুচিকিৎসা কোনো দিনই পাবে না, এবং এক কাপ চায়ের দামও হবে না। 5 টাকা চায়ের দাম লাগে, কিন্তু 3.5 টাকার মধ্যেই একটা পার ডে শিক্ষার একটা ব্যবস্থা, এই চিকিৎসার একটা ব্যবস্থা করা হয়েছে। কিন্তু গরিব মানুষ যখন চিকিৎসা করতে যাচ্ছে এক দিনে 700, 800, 1000 টাকার ওষুধ কিনে নিয়ে আসছে 1 সপ্তাহের জন্য কি 5 দিনের জন্য। এই চিকিৎসার অবস্থা অত্যন্ত বেহাল অবস্থা। তো এইগুলো যদি আপনাকে অন রেকর্ড আমি তথ্য দিয়ে বলতে চাই, তাহলে বুঝতে পারা যাবে এই দেশে শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র, বাসস্থান সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আজকে করোনা আবহে সব দিকে চলছে, জনস্রোত চলছে। আমি কলকাতা যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, জনস্রোত চলছে, বাসে, ট্রেনে, সব জায়গাতে। কিন্তু আমি একজন শিক্ষক হিসাবে দেখছি সব স্কুলগুলোকে একেবারে শিক্ষার ব্যাকবোনকে মেরুদণ্ডহীন করে শেষ করে দিয়েছে। এই ব্যাপারে আমি যে লাস্ট প্রশ্নটা আপনার, যে পশ্চিমবঙ্গের বুকে কৃষি শিল্প বিপ্লব একটা ঘটুক, এ সরকার আদৌ চাই না। মা মাটির সরকার, মুখের মা মাটির মানুষের সরকার, কতকগুলো দুর্বৃত্ত পরায়ণ মানুষের সরকার, তাদেরকে ফুলে ফেপে কলাগাছ করার সরকার। মমতা ব্যানার্জি একটা মানে কি বলবো, একনায়কতন্ত্র চালাচ্ছে। আপনি দেখবেন তার সভাতে একাই নেচে কুদে একটা সভা করে বেড়াচ্ছে, আর আধখানা তার ভাইপো নেতৃত্ব দিচ্ছে। দেড়খানা তার পার্টির মানে দেড়খানা পার্টি নিয়ে সে আজকে পশ্চিমবাংলার বুকে রাজত্ব, ডিক্টেটরশিপ চালাচ্ছে। এ সরকার জনগণ কখনোই পছন্দ করে না। আরেকটি প্রশ্নে চলে যাব আপনার কাছে, যেটা বারংবার মানুষের মুখে, জনসাধারণের মুখে উঠে আসছে, যে WPI, SDPI, আরও এমইম এবং ISF, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই ধরনের পার্টি একের পর এক ভারতবর্ষের মাটিতে তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে অনেক নেতা এবং নেতৃত্বর কাছ থেকে শুনতে পাওয়া যায় এবং তারা বলে যে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এক, তারপরেও তারা একত্রিত হবে একটা প্ল্যাটফর্মে এসে কেন লড়াই করছে না, এটা জনসাধারণের মুখে বারংবার আসছে। আমরা যখনই কোনো মানুষের কাছে যাই, তার কাছে সাক্ষাৎকার নিতে, তারা একটা কথা বারবার বলে যে তারাই তো একত্রিত নেই, তাহলে আমরা ভোটটা কাকে দেব? সামনে যে 2021 বিধানসভা নির্বাচন, তো এই বিষয়ে আপনার পার্টির তথা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কর্মসূচি কী এবং মানুষের কাছে কি বার্তা নিয়ে আপনারা যাবেন? আমি এই ব্যাপারে আপনাকে বলতে চাই, এটা খুব ভাইটাল প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ আপনি একটা প্রশ্ন করেছেন। আমরা পশ্চিমবাংলার বুকে আমরা অনেক পার্টি দেখছি, মানে গোটা ভারতের বুকে প্রায় 1400-র মতো, তারও কিছু বেশি রাজনৈতিক দল আছে। এই দলগুলোর মধ্যে আমি তাদের এই গঠনতন্ত্র, সংবিধান, পলিসি, প্রোগ্রাম ইত্যাদি পড়াশোনা করেছি। তাতে আমি দেখেছি যে যতগুলো এই যে আমাদের SDPI একটি রাজনৈতিক দল আছে, SDPI রাজনৈতিক দল অনেকে এই ক্ষেত্রে আমাদেরকে বলে এই দলগুলো এক হচ্ছে না কেন, তাহলে কি আমরা মুসলিম দল? এখানে আমাদের একটা প্রশ্ন আসে, অন্যান্য দলকে মুসলিম দল বলে একত্রিত হওয়ার জন্য আহ্বান করছে না, বা হিন্দু দল বলে তাদেরকে CPM, কংগ্রেস, TMC, RSP, SUC, ফরওয়ার্ড ব্লক, CPI, এই পার্টিগুলো অনেক পার্টি তৈরি হয়েছে, তাদেরকে কিন্তু হিন্দু দল বলে একত্রিত হওয়ার জন্য আহ্বান করছে না, জনগণ অ্যাপিল করছে না। কিন্তু SDPI, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া, মিম, আব্বাস সিদ্দিকী, ISF, এই যে পার্টিগুলো হয়েছে, এগুলো মুসলিম শক্তির দ্বারাই উত্থান ঘটেছে বলেই এই পার্টিগুলোকে মুসলিম দল বলে। আমার একজন কলিগ আছে, আমার একজন শিক্ষক আছেন, তিনি কোন পার্টির রাজনীতি করেন তা আমি বলছি না, মানে ভাইরাল হবে বলেই আপনার এই কথাটা, তিনি বলছেন আপনাদের মুসলিম দল। তাকে আমার পার্টির সংবিধান, ফোল্ডার এবং অন্যান্য যত কিছু আমাদের বই পুস্তক আছে সব দিলাম,
কোনো একটি জায়গাতে যদি মুসলিম বা ইসলাম শব্দটি থাকে তাহলে এক সপ্তাহ পড়াশোনা স্টাডি করার পর আপনি আন্ডারলাইন করে আমার কাছে নিয়ে আসবেন। 3 দিন পর উনি এসে ফেরত দিলেন। ফেরত দেওয়ার পর উনি বললেন যে কোনো জাতি মুসলিম বা ইসলাম শব্দটি পেলাম না। আপনাদেরকে এবারে বলতে চাই, মিম পার্টি এবং মিম পার্টি, আসাদুদ্দিন ওয়াইসির মিম পার্টি একক পার্টি, এটা আমরা মনে করি। আর আব্বাস সিদ্দিকির যে পার্টিটা হয়েছে সেটাও একটা মানে ধূমকেতুর মতন আবির্ভূত হয়েছে এবং আলিয়ার আলোর মতো কিছুদিন লাইট দিয়ে আবার শেষ হয়ে যাবে। কিন্তু এই পার্টিকে এত মানুষ হাইলাইট করছে কেন? এ সত্যিকারের বলছি আমি, এটা ভোট কাটুয়া পার্টি। এর পিছনে নরেন্দ্র মোদী আছে, এর পিছনে সমস্ত রাজনৈতিক দল আছে, সেকুলার দল যাদেরকে বলে তারা সকলেই আছে। কিন্তু আমরা ওর সাক্ষাৎকারে দেখেছি, বিভিন্ন জায়গাতে দেখেছি, জনসভায় দেখেছি, তারা যেভাবে বক্তব্যগুলো, বক্তব্যর স্টাইল যেটা, ভারতে রাজনীতি হবে, ধর্মহীন রাজনৈতিক দল ভারতের বুকে গঠিত হবে। কারণ ভারতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ভারতের পার্টিগুলো হবে ধর্মনিরপেক্ষ পার্টি এবং ন্যাশনাল পার্টি হবে, জনসাধারণ পার্টি হবে, 138 কোটি জনগণের পার্টি হবে। কিন্তু এক্ষেত্রে আমি বলতে চাইছি যে আমাদেরকে বারবার বলছে এই পার্টিগুলো এক হচ্ছে না কেন, মুসলিমরা ইউনাইটেড হচ্ছে না কেন। এটা অন্যান্য রাজনৈতিক দলের একটা চক্রান্ত বলে আমি মনে করি। এটা একটা চক্রান্ত মনে করি যে মুসলিমরা এক হচ্ছে না কেন। কিন্তু আমাদের ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইহুদি বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয়, প্রাদেশিক এবং ব্লক পর্যায়ে দায়িত্বশীল রয়েছেন। আমরা মুসলিম পার্টি নই, আমরা সর্বভারতীয় ন্যাশনাল পার্টি এবং 138 কোটি জনগণের মুখে হাসি ফোটাবার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি। আমরা গণধর্ণা মঞ্চ করেছি, সিপিএম, কংগ্রেস, আরএসপি, এইচইসি, ফরওয়ার্ড ব্লক সমস্ত পার্টিকে নিয়ে 55 দিন আমরা এই জঙ্গিপুরে গণধর্ণা মঞ্চ চালিয়েছি, সমস্ত পার্টিকে আমরা ডেকেছি। কিন্তু যারা মুসলিম তকমা যেসব পার্টিগুলোকে দিতে চাই, আমরা সর্বদলীয় মিটিং করতে গিয়ে তাদেরকে কিন্তু নেয়নি। কিন্তু আমাদের স্বচ্ছতা, স্পষ্টতা, তারা বুঝেছে এরা সেকুলার পার্টি। কিন্তু মিমকে, আমাদের আব্বাস আলীকে এবং এসডিপিআইকে আমি যতটুকু জেনেছি, এরা মানে সরকারের কাছে এবং অন্যান্য রাজনৈতিক দলের কাছে এরা বিশেষ মুসলিমদের দল বলে স্বীকৃতি লাভ করেই গেছে অলরেডি। কিন্তু ওদের সাথে আমাদেরকে জড়িয়ে দিয়ে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার ভাবমূর্তিকে এরা নষ্ট করতে চাইছে। এটা আমি কখনোই মেনে নিতে পারি না। একটা আন্তর্জাতিক চক্রান্ত আছে, অন্যান্য রাজনৈতিক দলের চক্রান্ত আছে, এই বলে এটাকে আমি মনে করি। জেনে নিব তারপরে তাহলে আগামী যে 2021 বিধানসভা নির্বাচন, রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভায় যে সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন বা ডাব্লিউপিআই প্রার্থী দিতে চলেছে এবং আদার্স যে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এসডিপিআই আছে, তারপর মিম আছে এবং শোনাও যাচ্ছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেটা আব্বাস সিদ্দিকি তিনিও এখানে প্রার্থী দিচ্ছেন, তাহলে কি আপনারা একত্রিতভাবে জোটবদ্ধভাবে প্রার্থী দিচ্ছেন না এক একটি দল এক একটি প্রার্থী দিচ্ছেন? আমরা একাধিকবার বিমান বসুর সাথে আমরা মিট করেছি, তিনি খুব আমাদের সাথে ভালো ব্যবহার করেছেন এবং আমরা অধীর রঞ্জন বাবুর সাথেও মিট করেছি। আমরা সর্বপ্রথম আমাদের লোকালের সিপিএম, আরএসপি, এসইসি, সিপিআই সমস্ত পার্টির সাথে আমরা রঘুনাথগঞ্জ ওপারে মিটিং করেছি, ঘরোয়া ইনডোর মিটিং করেছি, এপারে সিটুর অফিসে আমরা মিটিং করেছি। সেই সিটুর অফিসে আমাকে সভাপতি হিসাবে তারা বরণ করে নিয়ে সভা পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। আমি তাদের একত্রিত হয়ে ইস্যু ভিত্তিক বিষয়গুলোতে আমরা আমরা একত্রিত হইনি, এটা মনে রাখবেন। আইডিওলজিক্যালি আমরা পলিটিক্যাল, আমাদের যে আইডিওলজি আছে, অন্যান্য পার্টির যে আইডিওলজি আছে
তাদের সাথে একমত আমরা হইনি। না হয়ে ইস্যুভিত্তিক যেসব সমস্যাগুলো উঠে এসেছে, অ্যারাইজ করেছে, সেগুলোর সমস্যা সমাধানের জন্য ভারতের 138 কোটি জনগণের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমরা ইস্যুভিত্তিক বিষয়গুলোতে একত্রিত হয়ে আমরা আন্দোলনগুলো করেছি। তারপরে আমরা কোয়ালিশনে যাওয়ার জন্য আমরা চেষ্টা করেছি, কিন্তু দেখলাম এই ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার যে মূল্যবোধ, যে আইডিওলজি, যে আদর্শ, যে আমরা যেমন মদ বিরোধী একটা আন্দোলন করেছি, আমি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কংগ্রেসকে, সিপিএমকে, টিএমসিকে, আরএসপিকে, এসইউসিকে কোনো পার্টিকে মদ বিরোধী আন্দোলন করতে দেখিনি। অথচ দক্ষিণ 24 পরগনার উস্তি থানার সংগ্রামপুরে বিষাক্ত মদ পান করে 200 জন লোক অকালে প্রাণ হারালো। তাদেরকে 2 লক্ষ টাকা করে মমতা দিতে চেয়েছিলেন, তাও সেটা দেননি। তার অনেকেই কিছু কিছু সামথিং পেয়েছে, কিছু কিছু পায়নি। তো ব্যাপারটা হচ্ছে, ওরা জানে আমরা নবান্ন ঘেরাও করেছি প্রায় 36,000 লোক নিয়ে, আমরা বহরমপুর 13,000 লোক নিয়ে ডেপুটেশন দিয়েছি, ডিএমকে মিছিল মিটিং সভা সমিতি করেছি, আমাদের রঘুনাথগঞ্জে করেছি, জঙ্গিপুরে করেছি, বিভিন্ন আবগারি দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি। মদ চাই না, দুধ চাই, মদ মুক্ত ভারত চাই। কিন্তু ওরা দেখে নিয়েছে, কোনো পার্টি যখন আমরা এই মদের বিরুদ্ধে আন্দোলন করছি গোটা ভারতবর্ষ জুড়ে, পশ্চিমবাংলা জুড়ে, আমাদের মুর্শিদাবাদ জুড়ে, কোনো পার্টি আমাদের সাথে সাথ দেয়নি। এইখানে ওরা বুঝতে পেরে নিয়েছে এই পার্টি একটা অনন্য পার্টি। যে ডক্টর আম্বেদকর বলেছিলেন, যখন যে সরকার আসবে এই সরকারগুলো ভারতকে ওয়েলফেয়ার স্টেট বানাবে, জনকল্যাণকর রাষ্ট্র বানাবে। তাই আমরা জনকল্যাণকর রাষ্ট্র বানাবার জন্য ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া গঠিত হয়েছে। আমরা জানতাম আমরা আঁতাত করার জন্য, বিজেপিকে রুখার জন্য, ফ্যাসিস্ট সরকারকে এবং সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে বন্ধ করার জন্য আমরা লাগাতার তাদের সাথে সমঝোতার হাত বাড়িয়েছি। কিন্তু আফটার অল আমরা বুঝতে পারতাম যে আমাদেরকে নেবে না, কারণ আমাদের আইডিওলজি, আমাদের পলিটিক্যাল মুভমেন্ট দুর্নীতির বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, স্বৈরাচারীদের বিরুদ্ধে, কাটমানির বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে। সেই জন্য আমাদেরকে শেষমেশ গ্রহণ করলো না। তারপর যে গত রবিবার ব্রিগেড ময়দান হয়ে গেল, আমাদের রাজ্য সেক্রেটারি তিনি পরিষ্কার করে বলেছেন, ব্রিগেড ময়দানে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কোনো নেতা, নেত্রী, কর্মী কেউ যাবে না। আমরা সেই দিনই রাজ্য অফিসে আমরা মিটিং করেছি। আমাদের একটা স্লোগান আমরা শেষমেশ ঠিক করেছি, তোর ডাক শুনে যে কেউ না আসে তবে একলা চলরে। আমরা গত রবিবার রাজ্যের মিটিংয়ে আমি রাজ্যের একজন মেম্বার আছি, সদস্য আছি, সেখানে আমাদের রয়েছে আমরা একাই লড়ব, প্রায় 50টা সিটে আমরা লড়াই করব, এই আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আমরা ওদেরকে চিনে নিয়েছি। আমরা তো স্বাধীনতার পর তো ওইসব পার্টিগুলোকে চিনি। ভারতের বুকে কংগ্রেস কত যে দাঙ্গা ঘটিয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের যে রক্ত গঙ্গা বইয়ে দিয়েছে। ইংরেজি 1992 সালের 6ই ডিসেম্বর যে বাবরি মসজিদকে শহীদ করে দিল, আমাদেরই নির্বাচিত এমপি যারা কংগ্রেসের, তারা প্রধানমন্ত্রী তৈরি করলো, সেই নরসিংহ রাও মসজিদকে ধূলিসাৎ করে দিল। তারপরে সেকুলার স্টেটে মসজিদ, মন্দির, গির্জা, গুরুদ্বারা, প্যাগোডা সব থাকবে, সবাই ধর্মকর্ম করবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে, সেটাকে দেখলাম যে ধূলিসাৎ করলো, আবার নরেন্দ্র মোদী তৈরি করলো। এখানে আমরা দেখতে পেয়েছি এই ব্যাপারগুলোতে যে আমরা এমন একটা অনন্য পার্টি, আমাদের সমস্ত ওরা খবর রাখে, আইবি খবর রাখে, সব খবর রাখে, ওদের গোয়েন্দা বিভাগ খবর রাখে। সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যালায়েন্সে আমাদেরকে নেয়নি। আমরা কিন্তু দেশের একটা স্বচ্ছ ভারত গড়ে উঠুক এবং ফ্যাসিস্ট নরেন্দ্র মোদী নিপাত হোক এবং তিনি লেজ গুটিয়ে চলে যান, এটা আমরা চেয়েছিলাম যে যৌথ প্রচেষ্টা দিয়ে আমরা লড়াইটা করব। কিন্তু আমাদেরকে আফটার অল নেয়নি। কিন্তু না নেওয়ার ফলে আমরা একক শক্তি নিয়ে সত্যের জয়, মিথ্যার ক্ষয়, এই বিশ্বাসে বলীয়ান হয়ে এককভাবে আমরা লড়াই করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনি এইমাত্র বললেন যে সমস্ত পার্টি, সিপিএম তথা বামফ্রন্ট এবং কংগ্রেস, এদের সাথে আপনাদের মিলছে না,
তাহলে কি আগামীতে যে সমস্ত পার্টি এসডিপি এবং মিম তাদের সাথে কি কোনো জোট আপনাদের হয়েছে? কারণ প্রথমেই বলেছি যে জনসাধারণের মুখে একটা আওয়াজ উঠে আসছে যে এই সমস্ত দলগুলো কেন একত্রিত হচ্ছে না, যারা বামফ্রন্ট এবং কংগ্রেসের সাথে যদি অ্যালায়েন্স না হয়, জোট না হয়, তাহলে যে সমস্ত এসডিপিআই বা মিম আছে বা আদার্স যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কি আপনাদের কোনো অ্যালায়েন্স হবে? অ্যালায়েন্স হওয়ার ব্যাপারে পলিটিক্যাল কিছু পার্থক্য আছে। পলিটিক্যাল কিছু পার্থক্য থাকলেও আমরা এই সব পার্টিকে অ্যালায়েন্সে নিয়ে আমরা বিজেপির এবং তৃণমূলের বিরুদ্ধে বিরোধিতা করতে পারবো না এবং তাদের পতন ঘটাতে পারবো না, এই বিশ্বাস করেই আমাদের চিন্তাভাবনা হয়েছে যে ওসব পার্টিকে আমরা অ্যালায়েন্সে না নিয়ে আমরা এককভাবে লড়াই করার চেষ্টা করব। রাজ্য তথা মুর্শিদাবাদ জেলার একমাত্র মন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপরে যে গত 17 ফেব্রুয়ারি মুর্শিদাবাদের নিমতিতায় যে বোমা বিস্ফোরণ হয়েছিল, সেই বোমা বিস্ফোরণে জাকির হোসেন সহ তার অনেক কর্মী এবং সমর্থক অনুগামীরা আহত হয়েছেন। এ বিষয়ে আপনাদের কথোপকথন কি? আমরা অত্যন্ত মানবিক দল, আমাদের ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া অত্যন্ত মানবিক দল। এই মানবিকতার খাতিরে আমি বলতে চাই যে কোনো মানুষ, যে কোনো পার্টির কোনো মানুষ আক্রান্ত যদি হয়, আহত হয়, নিহত হয়, তাহলে সত্যিই আমরা বেদনাহত হব, দুঃখিত হব। এই ধরনের হিংসাত্মক আক্রমণ ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া কখনোই আশা করে না। কিন্তু সিপিএমকে দেখেছি, কংগ্রেসকে দেখেছি, টিএমসিকে দেখেছি, তারা সন্ত্রাসমূলক কাজ করে এই দেশের বুকে রাজনীতির পরিমণ্ডল তৈরি করেছে। আপনারা জানেন 2018 সালের 30 স্তরে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অনেক পার্টিকে নমিনেশন ফাইল করতে দেয়নি। এরা যে ধরনের, আমার বাড়ির পাশেই ব্যাগ হাউসের কাছে বস্তার পর বস্তা বম নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে তারা মানে গাড়ি চেক করে করে তাদের নমিনেশন ফাইলকে ছিঁড়ে টুকরো টুকরো করে উড়িয়ে দিয়েছে। কিন্তু যে পার্টি যাই করুক না কেন, অন্যায় করুক না কেন, জনগণ তার জবাব দেবে। এখানকার প্রশাসন আছে, সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, তার জবাব দেবে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে ধরনের অন্যায়টা জাকির হোসেন সাহেবের উপরে হয়েছে, যে কোনো মানুষের উপরে হোক না কেন, এটা ওয়েলফেয়ার পার্টির স্ট্যান্ড হচ্ছে, এটাকে আমরা ঘৃণা করি, অপছন্দ করি। এই ধরনের যেন ন্যারো মাইন্ডের কাজ কখনো না হয়, এটা আমরা প্রত্যেকের ক্ষেত্রেই আশা করব। মালদা জেলায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে সমাবেশ করলেন এবং সেখান থেকে জোরালো একটি স্লোগান উঠেছে যে বাংলাকে সোনার বাংলায় গড়তে চায় এবং বলেছে যে এখানে অতি অবিলম্বে গোহত্যা বন্ধ করতে হবে। এ বিষয়ে ডব্লিউপিআই কি বলছে? আমরা জানি ভারতের বুকে 138 কোটি জনগণ বসবাস করে। ভারতের মূল থিম হচ্ছে, সংবিধানে লেখা আছে ইউনিটি অ্যামং ডাইভার্সিটি। ইউনিটি অ্যামং ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ভারতের ঐক্য। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভারতের এটাই বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং এটাই ভারতের ডেমোক্রেটিক একটা থিওরি। এইভাবে কে শুকুর খাবে, কে কুকুর খাবে, কে গোমাংস খাবে, কে ঘোড়া খাবে, কে মোষ খাবে, এটা মানুষের রুচির ব্যাপার। কে কি পোশাক পরবে না পরবে তা রুচির ব্যাপার। তো এখানে গোহত্যা বন্ধ করার মূল যে স্লোগান, মালদাতে একজন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী উত্তরপ্রদেশের যেভাবে একটা মব লিঞ্চিং করে মানুষকে হত্যা করছে গোহত্যার নামে, এই ভারতের বুকে একটা সন্ত্রাসের রাজত্ব তৈরি হবে। আপনি জানেন কি না জানি না, যত বড় বড় কসাইখানাগুলো আছে বিদেশে মাংস রপ্তানি করে, তারা বড় বড় অমুসলিম শিল্পপতি 60 একর 100 একরের জমির উপরে তাদের কসাইখানা তৈরি আছে। কিন্তু আমি বলতে চাই প্রধানমন্ত্রীকে, নরেন্দ্র মোদীকে বলতে চাই, আদিত্যনাথ যোগীকে বলতে চাই, যারা বিশাল বিশাল একর জমির উপরে কসাইখানা তৈরি করে রেখেছে, সেগুলো আগে বন্ধ করছে না কেন? শুধু এখানে জুজুর ভয় দেখিয়ে
অমুসলিম ভোটকে ইউনাইটেড করে এই আগামী 2021 সালের নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য, হিন্দু সেন্টিমেন্টকে গ্রো করে একত্রিত করার জন্য এই বার্তাগুলো তিনি দিচ্ছেন। কিন্তু যেটা আইনত তারা লাইসেন্স নিয়ে যারা গোমাংস বিদেশে পাচার করছে, কোন দেশে কত কুইন্টাল পাচার করছে সেসব রিপোর্ট আমার কাছে আছে। লং টাইম ধরে আমি বলতে চাই না, তো অন্য দিন এলে আপনাকে একবারে আপনি টু দ্য পয়েন্ট আপনাকে বুঝিয়ে দিতে পারবো। বড় বড় কসাইখানার মালিক সব অমুসলিম, মুসলিম খুব অল্প আছে। এগুলো শুধু হিন্দু সেন্টিমেন্টকে জাগ্রত করে ভোট ব্যাংক তৈরি করে নরেন্দ্র মোদী দলকে পাস করাবার জন্য চিন্তা ভাবনা। এই বিধানসভা নির্বাচনকে নিয়ে আপনারা দেখতে পেলেন বিভিন্ন ধরনের আলোচনা এনভিটিভির পর্দায় রাখলেন বিশিষ্ট শিক্ষক তথা আন্দোলন, বিগত দিনে বিভিন্ন ধরনের আন্দোলনের লড়াকু নেতা এম এ হান্নান সাহেব। তারপরেই চলে যাব রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার ব্লক সভাপতি। রাজ্যে যে নির্বাচন চলছে, এই নির্বাচনকে সামনে রেখে তিনি বললেন যে সামনে ওয়েস্ট বেঙ্গলে 50 থেকে 55টা মতো প্রার্থী দিবে। এই বিষয়ে আপনার মতামত কি? হ্যাঁ, বিষয়টা নির্বাচনের নির্ঘণ্টা বেজে গেছে। এম এ হান্নান সাহেব হচ্ছেন রাজ্য কমিটির সদস্য, তিনি রাজ্য কমিটির মিটিংয়ে ছিলেন, সেহেতু তিনি বিষয়টা জানতে পেরেছেন আমাদের 50 থেকে 55টা সিটে কন্টেস্ট করা হবে। আমরা বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে বিভিন্ন সময় ইস্যু ভিত্তিক আন্দোলন করেছিলাম, তাদের সঙ্গে একটা অ্যালায়েন্স করার কথা ছিল। তো চূড়ান্ত যেটা পর্যায়ে এসছে সেটা অ্যালায়েন্স হয়নি, সেটা আমরা এককভাবে লড়াই করব 50 থেকে 55টা সিটে, সেটা রাজ্যের প্রেস কনফারেন্সের মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হবে। পরিশেষে আরেকটি প্রশ্ন আমরা জেনে নিব বিশিষ্ট শিক্ষক এম এ হান্নান সাহেবের কাছে, যে তৃণমূল কংগ্রেস থেকে বলিষ্ঠ বড় বড় নেতা আজকে বিজেপিতে যাচ্ছে এবং বিজেপি থেকে গিয়ে তারা বলছে তৃণমূল কংগ্রেসে তারা তেমনভাবে কাজ করার সুযোগ পায়নি। এ বিষয়ে আপনার মতামত কী? যেমন শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেছেন, তো আমরা দেখেছি 2018 সালের নির্বাচনে 30 স্তরের নির্বাচনে তার উপরে পুরো দায়িত্ব ছিল। কাজের অবকাশ আমাদের মুখ্যমন্ত্রী তাকে যথেষ্ট দিয়েছিল, এটা তিনি সত্যের অপলাপ করছেন। তারপরে আমি বলতে চাই যে মমতা ব্যানার্জি এক সময় বাজপেয়ীর আমলে মন্ত্রী ছিলেন। আমি একটি মিজান আর্টিকেল লিখেছিলাম পশ্চিমবাংলার দুরবস্থার নেপথ্যে কে। এই পশ্চিমবাংলার দুরবস্থার নেপথ্যে কে বলতে গিয়ে আমি প্রমাণ করেছিলাম যে মমতা ব্যানার্জির সাথে বিজেপির একটা গভীর সম্পর্ক আছে। গভীর সম্পর্ক থাকার কারণ হচ্ছে যে সারদা যে কেলেঙ্কারিটা হয়ে গেল তাতে মমতা এবং তার দল বল অনেকেই জড়িত ছিল। সেখান থেকে বাঁচার জন্য অনেকেই মমতার পরামর্শ ভিত্তিকই হোক বা পরামর্শ না নিয়েই হোক, বাঁচার তাগিদে তারা চলে গেছে বিজেপিতে। অনেক নেতা তারা চলে গেছে বিজেপিতে, কিন্তু কাজের প্রেক্ষাপট বা স্থান পায়নি বলে, মর্যাদা পায়নি বলে তা নয়। দ্বিতীয়ত কিছু মানুষের প্রশ্ন উঠছে মমতা আমাদের মুখ্যমন্ত্রী তাহলে কি যে তার বিজেপিতে যাওয়ার পথটা কি সুগম করার জন্য ওদেরকে পাঠাচ্ছে? তার পায়ের তলার পশ্চিমবাংলার বুকে আগামীবার আবার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কোয়ালিশন সরকার বিজেপির সাথে টিএমসির তৈরি হওয়ার জন্য কি একের পর এক তিনি পাঠিয়ে দিচ্ছেন? এটা অনেকের মনে প্রশ্ন জাগছে। তো ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে আমি বলতে চাই না, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই পশ্চিমবাংলার এবার যে নির্বাচনটা আসছে, এই নির্বাচন আমার যতটুকু ধারণা যে টিএমসি এবং বিজেপি কোয়ালিশন সরকার মন্ত্রিত্ব গঠন করে পশ্চিমবাংলাকে শাসন করবে। অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ ধরে আপনারা দেখতে পাচ্ছেন এনভিটিভির পর্দায় আমরা সরাসরি আজকে কথা বলে নিলাম ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার দায়িত্বশীলদের সাথে। আগামীতে যে 2021 বিধানসভা নির্বাচন তথা পশ্চিমবঙ্গে 8 দফায়
নির্বাচন হতে চলেছে, এই নির্বাচনকে সামনে রেখে অতি গুরুত্বপূর্ণ আলোচনা হলো আজকে এনবিটিভির পর্দায়। আবারও আপনাদের সকলকে এনবিটিভির পর্দায় অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই সমাপ্ত করলাম।